নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন স্টেট স্পিক্স আর আমি তুষার ভট্টাচার্য। আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সর্বসম্মতভাবে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, বিজেপির এনডিএর সংসদীয় দলের আজকে নেতা নির্বাচন হলো। আর এই নেতা নির্বাচনটাই সবাই প্রধানমন্ত্রী নির্বাচন হিসাবেই দেখছে। সেই জন্য আমি শুরুতেই বললাম প্রধানমন্ত্রী নির্বাচন। আপনারা হয়তো ভাববেন যে প্রধানমন্ত্রী এখনও তো সরকার গঠনের প্রক্রিয়া হলো না, অথচ প্রধানমন্ত্রী কথা বললাম কেন? প্রধানমন্ত্রী কথা এই কারণেই বললাম যে যেহেতু এনডিএ সরকার গঠন করতে চলেছে, তারা রাষ্ট্রপতির কাছে জমাও দিয়ে দিয়েছে তাদের যতজন মেম্বারদের যে সাপোর্ট সহ বিজেপি তাদের সমস্ত এমপিদের লিস্ট পাঠিয়ে দিয়েছে যে তারা সংখ্যাগরিষ্ঠ এবং তারা সরকার গঠন করতে চলেছে। তো সুতরাং এটা সময়ের অপেক্ষা। 9 জুন সন্ধ্যা 6টায় এইটা নির্বাচন হবে। এখন যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে এনডিএর একটা বৈঠক ছিল দিল্লিতে। তো সেই বৈঠকে কতগুলি জিনিস খুব নজর কেড়েছে। এক তো নীতিশ কুমার ভাষণ শুরু করা এবং ভাষণ শেষ করা দুটোর মধ্যে চমক ছিল। শুরু করতে যাওয়ার সময় মোদিজিকে জড়িয়ে ধরে আর শেষ করে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার যে নীতিশ কুমারের মতো লোক দাঁড়িয়ে বলছে যে আপনি যেমন দেশের উন্নয়ন চান, উন্নয়ন করছেন, আমরাও শরিক দলরাও উন্নয়নই চাই। কারণ এর বাইরে তো কিছু বলতে পারবে না, কারণ মোদিজি উন্নয়ন করছে, এটা তো ধ্রুব সত্য কথা, সবাই দেখছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ডিফেন্ড করে যে না আপনিও কিছু করছেন না, আমরা আপনাকে ভোট এমনি আসলাম আপনার দলে, এই তা তো হয় না। তো খুব সিগনিফিক্যান্ট কিছু কথা উনি বলেছেন যে আপনি উন্নয়ন করছেন, ভারতের উন্নয়নের কাণ্ডারি। আমরা শরিক দল যারা আপনাদের সঙ্গে আছি এনডিএ, এই এনডিএরও কিন্তু ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ছিল পুরো নাম। মোদিজি আজকে একটা দারুণ নাম দিয়েছেন, এটা মোদিজি বলেই সম্ভব, আমাদের কারো চিন্তাভাবনার বাইরেও সেটা আসে না, মোদিজি বলেই সম্ভব। আমি বলছি, সেই কথায় আসছি। এইবার উনি বললেন যে আমরাও আপনার সঙ্গে আছি, আপনি যা যা করবেন, যা ডিসিশান নেবেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনাদের সঙ্গে একদম খোলামেলাভাবে আছি। ভালো করে বুঝবেন, বুঝতে কিন্তু আপনাদের হবেই, আর না বুঝলে কিন্তু আপনাদেরই ক্ষতি। বুঝলেই আগামী প্রজন্ম সঠিক রাস্তায় চলবে। কি বললেন উনি বললেন যে আপনি তো উন্নয়নের কাণ্ডারি, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা শরিক দলরা, মানে প্রত্যেকটা শরিক দল, বিজেপি বাদে যারা অ্যালায়েন্স আছে, যারা মোদিজির সঙ্গে আছে, তাদেরকেও উদ্দেশ্য করে তাদের হয়ে তিনি বললেন যে আমরাও আপনার এই উন্নয়নের সাথে যোগদান করছি, উন্নয়ন আপনি করবেন, আমরা আপনার সঙ্গে আছি। এটা বলার মধ্যে কিন্তু একটা বড় ধাক্কা ইন্ডি জোট বা ইন্ডিয়া জোটের যারা আছেন তাদের কিন্তু চলে গেল। এটা মাথায় রাখতে হবে, এই কথার পরে আর কোনো কথা হবে না। চিরাগ পাসওয়ানও সেম কথা বললেন যে মোদিজি যা উন্নয়ন করছে, এই উন্নয়ন আর কেউ করতে পারবে বলে আশা করা যায় না। তা আমরা সবসময় আছি, আগেও ছিলাম, এখনও থাকবো, একদম পুরোপুরিভাবে থাকবো। তাহলে শরিক দলগুলি কিন্তু একদম খোলাখুলি বলে দিচ্ছে, জানি না আগামীতে কি হবে, আগামীতে আশা করি জোটটা খুব ভালোই। আর এরা যদি সরেও যায়, এই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু তাদের দল নিয়ে যদি সরেও যায়, তাতে আমার মনে হয় না যে এনডিএ জোটের খুব একটা কিছু হবে, ইন্ডিয়া জোট চলবেই। আর ওই যে কিছু শোনা যাচ্ছিল যে আমাদেরকে এই মন্ত্রক দিতে হবে, ওই মন্ত্রক দিতে হবে প্রতি 4টার এগেনস্টে, এইসব কথা কিন্তু আজকে দেখলাম অনেকেই সেটাকে খণ্ডন করেছে যে না, এইসব নিয়ে কোনো আলোচনা হয়নি, যা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে। এবং আগামীকাল একটা বিশেষ মন্ত্রী সভা গঠনের একটা মিটিং হবে আগামীকাল এনডিএ,
তাতে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে, কে কোথায় কি পাচ্ছে, সবই খোলা আছে। এটা নয় যে বলেছে যে আনা হ্যাঁ, 4টে মন্ত্রক কিন্তু বাদ দিয়েই কথা হবে, বাকি সবই। তুমি রেল নাও, তুমি কয়লা নাও, তুমি পরিবহন নাও, তুমি জলপথ নাও, সবই নাও, কেউ কোথাও আরবান ডেভেলপমেন্ট, গ্রামীণ সবই নাও তোমরা, কিন্তু তাতে কোনো যায় আসে না। কিন্তু 4টে বিজেপি হাতে রাখতে চাইছে। এইবার আরেকটা এইখানে একটা সিগনিফিক্যান্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে আমি দেখছিলাম এই এনডিএর বৈঠকটা খুব গুরুত্বপূর্ণভাবে। সেখানে দেখলাম যে যোগী আদিত্যনাথও এসেছিলেন, কিন্তু খুব মনমরা অবস্থায় উনি বসেছিলেন। তো মনমরা অবস্থায় বসে থাকার কারণ তো স্বাভাবিক আছেই, কারণ উত্তরপ্রদেশ খুব খারাপ রেজাল্ট করেছে বিজেপি। সেই জায়গাটায় তার নেতৃত্বে এতটা খারাপ রেজাল্ট কেউ আশা করেনি। কিন্তু এখন যে চিত্রটা সামনে আসছে, যেটা বিজেপি, আমি আগাগোড়াই বলেছিলাম যে বিজেপি গুরুত্ব সহকারে জিনিসগুলি দেখে না। হাওয়া আছে, নরেন্দ্র মোদীজি আছে, আমরা জিতে যাব, এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য আজকে এই হাল। নেতা যারা নিচুতলার নেতা, নরেন্দ্র মোদীর পরবর্তী যে নেতাগুলি আছে, ইভেন অমিত শাহজি জন্য অনেকটা এই হাল হয়েছে। হ্যাঁ, এক্সপার্টরা বলছে, আমার কথা না, আমি তো শুনে বলছি, আমি জেনে বলছি। কিন্তু এক্সপার্টদের কথা, যারা অ্যানালিসিস করে, তারা বলছে যে হ্যাঁ, খামতি অমিত শাহজিরও আছে। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে উত্তরপ্রদেশের হালটা এতটা খারাপ হলো কেন? আজকে যেটা সামনে এসছে সেইটা অতি মারাত্মক একটা ব্যাপার। কি ব্যাপার? দেখা যাচ্ছে লখনৌয়ে আজকে কংগ্রেসের অফিসের সামনে মহিলাদের লম্বা লাইন, এবং প্রত্যেকের হাতে একটা করে পর্চি, একটা করে কাগজের টুকরো, তারা হিন্দিতে বলছে ওটাকে পর্চি, সেই পর্চিটা ওদের হাতে। এই পর্চিতে কি থাকতে পারে? স্বাভাবিক কি হতে পারে? এবার সেইটা অনুসন্ধান করতে গিয়ে যে জানা গেল যে কংগ্রেস যে ক্যাম্পেইন করেছে গোটা উত্তরপ্রদেশে, আর এই ক্যাম্পেইন করার জন্য আজকে বিজেপির যে হাল, বিজেপি যেটা ধরতে পারেনি সেটা আজকে প্রকাশ পাচ্ছে। সেইটার মধ্যে লেখা আছে যে একটি ভোট, মানে মহিলারা একটি ভোট দেবে 8,500 টাকা করে পাবে, আর 8,500 টাকা করে প্রতি মাসে পাবে, এককালীন, একদিনের জন্য না, একবারের জন্য না। ওই পর্চিতে যার নাম লেখা থাকবে সেই 8,500 টাকা করে প্রতি মাস পাবে। কংগ্রেস যদি জিতে যায়, কংগ্রেসকে ভোট দেওয়া হবে, কংগ্রেস জিতে যাবে, কংগ্রেস সরকার গঠন করলে 8,500 টাকা করে উত্তরপ্রদেশের মহিলারা পাবে। এবং বাড়িতে যে কয়জন মহিলা থাকবে তারা প্রত্যেকে 8,500 টাকা করে তো পাবেই, এবং এককালীন 1,00,000 টাকা করে পাবে। ভাবুন এই জিনিসটা, এই বিষয়টা কি করে এড়িয়ে গেল বিজেপি সরকারের, বিজেপি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট? কি করে তাদের নলেজে আসলো না, বা কি করে এটাকে ক্রস করলো না? এটা তো ক্রস হওয়া দরকার। ক্রসিং না হলে কি করে হবে? যার ফলে আজকে অতগুলি সিট হারালো, আর আজকে বিজেপি নিজে সংখ্যাগরিষ্ঠ আসন পেল না, সংখ্যাগরিষ্ঠতা পেল না। এই যে একটা ট্রেন্ড, আমি পাবো, আমাকে লোভ দেখানো হচ্ছে, আমি পাবো, আমি সেই পাওয়া নিয়ে গিয়ে কি হচ্ছে, উন্নতি কোথায়? আজকে বাংলায় দেখতে পাচ্ছি না আমরা? লক্ষ্মীর ভাণ্ডার, সবাই বলছে যে 500 থেকে 1000 করে দেওয়া, এবং 1000 থেকে আরেকটা 1200, SC ST OBCদের 1200 করে দেওয়া। এটাতেই তো প্রচুর গ্রামের লোকজনের এটার একটা ইফেক্ট হয়েছে, এটার একটা বিজেপির ভোট কমেছে। আরও অনেক কারণ আছে যেগুলি আমি আগে ব্যাখ্যা করেছি, তবে এটাও তো বলছে। তাই 8,500 টাকা, এ তো স্বাভাবিকভাবেই মানুষ তো 8,500 টাকা করে যদি পাওয়া যায় তাহলে হতেই পারে। কোথা থেকে জানলাম আমরা জানলাম মোদিজির একটা ভাষণ থেকে। মোদিজি আজকে একটা ভাষণ দিয়েছেন এক জায়গায়, সেখান থেকে জানতে পারলাম এই ঘটনাটা উত্তরপ্রদেশে ঘটিয়ে ওরা শেষ করে দিয়েছে। তো মোদিজি যখন বলছেন তখন তো এটাকে
মেনে নিতেই হবে যে ঠিকঠাক, মোদিজির কথা তো আর ভুল আমরা বলতে পারি না। তো এটার এখন অ্যানালিসিস হবে, কিন্তু তারা কি, মহিলারা কি এই টাকাটা পাবে? আমার তো মনে হয় না। তাহলে কংগ্রেস কি ধরনের রাজনীতি করে আজকে এই 99টা সিট পেয়েছে, এটা শুধু উত্তরপ্রদেশে জানা গেল। অন্যান্য জায়গায় যদি জানা যায়, খোঁজ খবর নেওয়া যায়, দেখা যাবে হয়তো ওখানে আরেকটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টোপ দিয়েছে। এটা তো টোপ একটা, যে এনি হাও মোদিজিকে সরাও, মোদিজিকে সরাও। কিন্তু মোদিজিকে সরানো অতটা সহজ বলে মনে হয় না এখনও। যদি মোদিজি, যেমন একটা বিজেপিতে একটা আছে যে 75 ইয়ার্স হয়ে গেলে তাকে সরে যেতে হয়। এখন মোদিজির 72 বছর প্লাস বয়স চলছে, তাহলে আর উনি 3টে বছর উনি হয়তো করবেন। আমার মনে হয় যে হয়তো যদি সেটাই হয়, তাহলে 75 বছর পর্যন্ত উনি প্রধানমন্ত্রিত্ব করে হয়তো কারো হাতে, যোগ্য কোনো ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী সঁপে দিয়ে যাবেন প্রধানমন্ত্রিত্ব। হতে পারে আবার পুরো টেনিওর উনি করতে পারেন, নেক্সট টাইমে কোনো অন্য কেউ ইস্যু হতে পারে। তো এটা নিয়ে এখনই ভাববার কিছু নেই। কিন্তু এক বাক্যে সব সংসদীয় দলের যারা গোষ্ঠী যারা আছেন দলের, তারা কিন্তু স্বীকার করেছেন যে মোদিজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। মোদিজি কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই তৃতীয়বারের জন্য আরেকজন ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের জওহরলাল নেহেরু, কংগ্রেসের। কিন্তু জওহরলাল নেহেরু এতটা জনপ্রিয় ছিল না, যদিও তখন লোকসংখ্যা অনেক কম ছিল, আজকের মতো লোকসংখ্যা ছিল না। আজকে 140 কোটি প্লাস জনসংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যতম জনপ্রিয় নেতা হিসাবে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী সিটটায় বসবেন। এইবার মোদিজি এই এনডিএর একটা নতুন নামকরণ করেছেন। আমরা তো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানতাম, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, কিন্তু এটার নাম দিয়েছেন মোদিজি। এনতে নিউ ইন্ডিয়া, ডিতে ডেভেলপড ইন্ডিয়া, আর এতে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া, ডেভেলপড ইন্ডিয়া, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, এনডিএ। কি দুর্দান্ত নাম, তাই না? ভাবতেই পারা যায় না। নিউ ইন্ডিয়া, ডেভেলপ ইন্ডিয়া, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, এই যে নামকরণ, এই নামকরণেই বোঝা যাচ্ছে একটা মানুষের ইচ্ছা শক্তি দেশের জন্য কতটা। দেখেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, 140 কোটি প্লাস জনসংখ্যায় সবাই মোদিজিকে ভালোবাসেন এটাও ঠিক না। কিন্তু আমি মনে করি, এটা আমার ইনার ফিলিংস, ভিতর থেকে আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমি বলি, মোদিজিকে তার শত্রুরাও ভালোবাসে। পাকিস্তানের নেতা নেত্রীরাও মোদিজিকে ভালোবাসে। আজকাল সেই দেশেও ওনার নামে এক ঘটি জল খায় সবাই, যে হ্যাঁ মোদিজি, মোদিজি, ভারতের মোদিজি, কথায় কথায় আসে। তো প্রশ্নটা হচ্ছে, একটা বিশ্ববরেণ্য নেতা, সেখানে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আদার্স যারা নেতা নেত্রী আছে, তারা কি বলবো। দেখেন, এই হাল করেও আজকে যে বিজেপির যে হাল, মানে একটু তো খারাপ হয়েছে রেজাল্ট, একটু মানে অনেকটাই খারাপ হয়েছে, গতবারের থেকে অনেক আসন কমে গেছে, তবুও 22টা রাজ্যে লিড করছে, ভারতের 22টা রাজ্যে লিড করছে বিজেপি। তথ্য তাই বলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে তথ্য আমি দেখেছি, সেই তথ্য বলছে যে 22টা রাজ্যে লিড করছে বিজেপি। আমাদের রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে কি হয়েছে? আমাদের রাজ্যে কিন্তু অত সহজ নয়। 104টা বিধানসভায় বিজেপি জিতে আছে, 104টা বিধানসভা। ভাবতে পারেন তো, 26 সালে ভোট হলে
খুব খারাপ কিন্তু কিছু হবে না বিজেপির রেজাল্ট। যারা বিজেপি মনোভাবাপন্ন লোকজন আছেন, সাপোর্টার আছেন, তারা যদি মনে করেন যে বিজেপির এই হাল হয়ে গেছে, এতে আমাদের সরে আসা উচিত বা বসে যাওয়া উচিত বা আদার্স কোনো যদি চিন্তাভাবনা করে থাকে অন্য দলে ঢুকে যাওয়া উচিত, আমি বলবো যেহেতু কেন্দ্রে মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন, একটু অপেক্ষা করুন, ভালো কিছু হবেই, এটুকু বলতে পারি। আমি জ্যোতিষী না, আমি সেফোলজিস্ট না, কিন্তু আমার মনে হয় আমি যতটুকু রাজনীতি বুঝি বা বুঝি না ধরে নিয়ে চলেন, এটুকু হলেও বলতে পারি যে উত্তরপ্রদেশ এবং বাংলা এবার স্পেশাল ট্রিটমেন্ট পাবে, এটুকু আমি বলতে পারি। আপনারা মিলিয়ে নেন, উত্তরপ্রদেশে এবং বাংলাতে যা হয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে, কেউ ছাড় পাবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন পুরনো অনেক কেস পড়ে আছে, কই কী দেখছি, কিছুই দেখছি না। সত্যি আমিও আপনাদের সঙ্গে একমত। হয়তো পুরনো কেসগুলির কোনো সুরাহা হলে হয়তো মানুষ নিজেকে একটু রিল্যাক্স ফিল করতো, ভালো লাগতো যে না, সত্যের জয় হয়েছে। কিন্তু এখানে অসত্য অধর্মের জয়টাই বেশি। এইবার বলতেও খারাপ লাগে, কিন্তু কি বলবো বলুন, এই যে ইন্ডি জোটে একটা জিলাপির প্যাচ হয়েছে, জিলাপির প্যাচ, ওইটাকে বলছে জিঞ্জার প্যাচ। মানে ওই জিঞ্জার মানে আদা কীরকম থাকে, এর সঙ্গে ওর সঙ্গে লেগে লুগে থাকে, তো ওই রকম লেগে লুগে আছে। আমার যা ধারণা, যদি আমি রাজনীতির কিছু বুঝে থাকি, 6 মাস যদি এনডিএ সরকার সঠিকভাবে চালাতে পারে, এবং তারা যেটা পারবেও, ইন্ডি জোট চটকে যাবে, ইন্ডির পিন্ডি চটকে যাবে, মিলিয়ে নেবেন। কারণ এখনই টিএমসি এবং কংগ্রেস এবং আপের মধ্যে একটা সংঘাত হচ্ছে। আপ তো বলেই দিয়েছে আমি বেরিয়ে যাব, আম আদমি পার্টি। টিএমসি কংগ্রেসের ডোমিনেশনে থাকতে চাইবে না, টিএমসি চাইবে কংগ্রেসকে ডোমিনেট করতে, কংগ্রেস কখনোই টিএমসিকে উঠতে দেবে না। এই ক্লাসটা সবথেকে বড় হয়ে উঠবে আগামী দিনে, এবং এটা 6 মাসের মধ্যে। সুতরাং ইন্ডি জোটের কোনো ভবিষ্যৎ নেই, মিলিয়ে নেবেন। খারাপ লাগে বলতে, যেটা বলতে চাইলাম, যে এই যে দলগুলি যারা মানে এনডিএ জোটের বাইরে আছে, তারা কি বোঝে না কোনটা ডেভেলপড ইন্ডিয়া কিভাবে তৈরি হচ্ছে? তারা কি বোঝে না? বোঝে, তারাও বোঝে, কিন্তু তারা এত ভ্রষ্টাচার করেছে যে সেই ভ্রষ্টাচার থেকে বাঁচতে চাইলে নিজেদের গভর্নমেন্ট ফর্ম করতে হবে, ফর্ম করে আমাকে উদ্ধার পেতে হবে। আজকে যদি অন্য ফ্রন্টে যাই, অন্য দলে যাই বা অন্যভাবে যদি আমরা থাকি, তাহলে আমাদের কিছু হবে না, এরা আমাদের কিছু করবে না, এনডিএ জোট নেবে না। দুঃখটা এইখানেই, যে দেশের সংসদীয় গণতন্ত্রে এরা থেকেও না থাকা, বড় বড় নেতা আছে, একত্রিতভাবে কাজ করলে দেশটা আরও উন্নত হতো, কিন্তু করবে না। এই হচ্ছে আমাদের দেশ, ভারতবর্ষ। অনেক যুগ পরে মোদিজির মতো একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষ পেয়েছে। আমাদেরকে উচিত তাকে যোগ্য সম্মান দেওয়া, কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসীরা মোদিজিকে আনলাম না। এই অনেক জায়গায় দেখতে পাচ্ছি ভাতা ভিক্ষায় শেষ, আমরা বিক্রি হয়ে গেলাম 1000-1200 টাকায়। ভবিষ্যৎটা জানলাম না, যে আমাদের ভবিষ্যৎটা কী। আগামী দিনের আমাদের ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে আছে, যারা 25-26 হাজার ছেলেমেয়ের চাকরির কোশ্চেন মার্ক, কি হবে আজকে, কি হবে কালকে, রিপোর্ট বেরোলে কী হবে আমরা জানি না, আমরা ভাবলাম না, আমরা মোদিজিকে আনলাম না। যাই হোক, আগামী দিন অপেক্ষা করবেন বিজেপি সমর্থকরা। আমার মনে হয়
বিজেপি অতটা সাম্প্রদায়িক নয় যতটা কাগজে কলমে প্রচারে আমরা দেখতে পাই। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস মোদিজিরই ডায়লগ ছিল, ওটা কিন্তু সাম্প্রদায়িক ডায়লগ না। সাম্প্রদায়িক ডায়লগ যদি হতো তাহলে মোদিজি এই ধরনের কোনো স্লোগান তৈরি করতেন না, আমার বিশ্বাস। একটা একেবারে জিরো থেকে উঠে আসা আমাদের হিরো, জিরো থেকে আজকে সে চা বেচত, তাই নিয়েও ক্রিটিসাইজ হয়। সবাই কি 5 স্টার হোটেলে 5 স্টার লাইফ লিড করে? আমাদের যুবরাজ যারা আছেন এখানে বাংলায় অনেকেই বলেন তাদের মতো লাইফ লিড করে। আপনারা কি চান সেই ধরনের নেতা? আপনারাও চান না, আপনারাও চান না, সাধারণ লোকও চায় না যে নেতা হবে মাটির নেতা, মাটিতে। আমি যেটা বলেছিলাম যে বিজেপিকে বাংলায় আসতে গেলে মাটির সঙ্গে মিশে থাকতে হবে, নেতা তৈরি করতে হবে। হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসেও নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে মাটির মানুষের সঙ্গে মিশতে হবে। যদি আমার কথা আপনাদের ভালো লাগে, সমর্থনযোগ্য হয়, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।